ক্যামেরা দিয়ে এক ফটোগ্রাফার একটা ফটো তুলেছিল, কিন্তু সেই ফটোর সাথেই বাড়িতে এসেছিল এক ভয়ানক আত্মা। কখনো শুনেছেন এরকম কোনো ঘটনা? আজকে বন্ধুরা এরকমই একটা ঘটনা ঘটেছিল একটা দাদার সাথে, যে ঘটনা শুনলে আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ঘটনাটি যার সাথে ঘটেছে সেই দাদা কিন্তু পেশায় একজন ইঞ্জিনিয়ার। কিন্তু এর আগে সেই দাদা যখন চাকরি পায়নি এবং কোর্সও করতে যায়নি ITI এর, তখন কিন্তু তার আগে কিন্তু সেই দাদা ফটোগ্রাফির কাজ করত। দেখবেন বিভিন্ন বিয়ে বাড়িতে ওই যে অনেক ফটোগ্রাফার নেওয়া হয় না, সেরকম কাজ করত। তার পরবর্তীকালে দাদা চাকরি পেয়ে যায়, আর ফটোগ্রাফির কাজ করা হয় না, কিন্তু শখ তো আর যায় না। তাই দাদা যখনই সময় সুযোগ পেত বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় চলে যেত এবং সেখানের সৌন্দর্য তার ক্যামেরায় তুলে নিয়ে আসতো। তেমনি একদিন দাদা নিজের এক বন্ধুর সাথে দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছিল, ঘুরতে গিয়েছিল। বেসিক্যালি তার ইচ্ছে ছিল অফবিট এলাকায় যাওয়া এবং সেখানে 3 দিন স্টে করা, সেখানে থাকা। যেহেতু এই যে অনেকে দার্জিলিংয়ে যায়, তারা বিভিন্ন সাইট সিইং করে, কিন্তু সেগুলো তো কমন ব্যাপার। যারা গাড়ি ঠিক করে সেই ড্রাইভার বলে দেয় যে আপনাদের কিন্তু এই জায়গায় নিয়ে যাব। বেশিরভাগ 90% মানুষজন একই জায়গায় কিন্তু ঘোরে, তাদের নির্দিষ্ট জায়গা থাকে, আর সেই সব জায়গার ফটোগুলো ফেসবুকে দেখতে পাওয়া যায়, এটা কমন ব্যাপার। কিন্তু ওই যে দাদার শখ হচ্ছে একটু ইউনিক জায়গায় গিয়ে ইউনিক ফটো তোলা। যেহেতু ঘটনাটা ঘটেছে মোটামুটি কয়েক বছর হয়ে গেছে, তো সেই সময় কিন্তু সেই দাদা যেখানে গিয়েছিল আর কি, সেখানে কিন্তু সচরাচর তেমন কেউ যেত না। এখন অবশ্য সেখানে অনেকেই যায়, কিন্তু তখন অতটা সবাই জেনে পারেনি। হ্যাঁ, হয়তো সেখানকার আশেপাশের মানুষজনরা জানতো, সেখানে যেত। এমনকি শিলিগুড়ির মানুষেরা হয়তো সেখানে থাকলে যেতে পারতো, কিন্তু যারা আর কি এই কলকাতা বা এই সাইডে থেকে যায়, তারা কিন্তু তেমন জানে না যে ওই জায়গায় এত সুন্দর একটা ভিউ রয়েছে। তো সেইভাবে দাদা শিলিগুড়ি একজনের সাথে কথা বলে, তার এক বন্ধু হয়, সেও চাকরি করে এবং এই ইঞ্জিনিয়ারিং এর দিকেই রয়েছে আর কি। তো সেইভাবে না, তার সঙ্গে যায়নি, তার কলকাতারই এক বন্ধুর সাথে, এটা তার ছোটবেলার বন্ধু বলা যায়, তার সাথে সেই অফবিট জায়গায় ঘুরতে যায়। প্রথম দিন সেখানে যাওয়ার পরে দাদার কিন্তু খুবই ভালো লাগে, কারণ সেখানের সৌন্দর্য এমনই সুন্দর যে ফটো তুললে সেই ফটো বাঁধিয়ে রাখার মতো হবে। তো সেইখানে তারা পৌঁছেছিল মোটামুটি ওই 1:30-2টোর দিকে। বাইক নিয়ে গিয়েছিল, কিন্তু বাইকটা এক জায়গায় রেখে অনেকটা উপরে কিন্তু হাঁটতে হয়, এবং উপরে ওঠার পরে তাদের কিন্তু প্রচুর কষ্ট হয়ে যায়, কারণ সেই জায়গাটায় ওঠার রাস্তা তেমন নেই, কিন্তু অনেক কষ্ট করে উঠতে হয়, আর সেই জন্যই ওদের কষ্টটা বেসিক্যালি হয়েছিল। তো সেই দিন তারা সেখানে যাওয়ার পরে কষ্ট হয়ে গিয়েছিল, তাই অন্য কোথাও বেরোতে পারেনি। স্নান দান করে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছিল। তারপর বিকেলবেলায় তারা আশেপাশে অনেক জায়গায় ঘুরেছিল এবং দাদা কিন্তু অনেক ফটোও তুলেছিল। সেদিন রাত্রেবেলা আবার রুমে আসলো। সেখানে তারা 2জন তো গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখলো আরও প্রায় 4 জনের গ্রুপ, এবং তারা বন্ধু, 4 জন ছেলে বন্ধুই সেখানে এসেছে এবং তারা তাদের সঙ্গে মিশেও গেছে। দাদারা আর কি তাদের সঙ্গে মিশে মোটামুটি 6 জন তারা সেখানে রাত্রে আনন্দও করেছে তাদের নিজের মন মতো করে আর কি। তারপরে সকালবেলা যখন ওঠে, তখন কিন্তু সেই দাদা সেই যে একটা কটেজ মতো ছিল, হোটেল নয়, একটা ছোট কটেজ মতো, কাঠের তৈরি আর কি। তো সেখানে যাওয়ার পরে জিজ্ঞেস করেছিল একজনকে, যে রিসেপশনে, যে দাদা আশেপাশে কি দূরে কোথাও যাওয়া যায় যেগুলো আমি ভালো করে ক্যাপচার করতে পারবো আমার ক্যামেরাতে। আসলে আমি ফটোগ্রাফার, সে যে ইঞ্জিনিয়ার সেটা বলেনি, বলতে চেয়েছে আমি পেশাগতভাবেও ফটোগ্রাফার। এটা বললে হয়তো ওনারা ভালো জায়গার খোঁজ দিলেও দিতে পারে। তখন তারা একটা কথা বলে যে দাদা, এখান থেকে মোটামুটি আপনার 25 থেকে 30 মিনিট মতো হাঁটতে হবে, কিন্তু সেটা এই কটেজের পেছন দিকে একটু নিচে নামতে হবে আর কি। নিচে নামার পরে আপনি দেখবেন একটা চার্চ মতো সেখানে আছে, কিন্তু সেটা এখন আর চলে না, সেটা বন্ধ হয়ে গেছে। চার্চটা কিন্তু অনেকটাই বড়,
কিন্তু সেই চার্চ একটু ভাঙাচোরা, দেখে মনে হয় বহু বহু পুরনো ওই চার্চটা, এবং তার পাশে একটা ছোট্ট কাঠের বাড়ি মতো রয়েছে। এবং তিনি বললেন সেখানে গেলে আপনি সুন্দর অ্যাস্থেটিক ফটো তুলতে পারবেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সেখানে কিন্তু সন্ধ্যার আগে আপনি বেরিয়ে আসবেন। কারণ অবশ্য আমাদের কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু কথিত আছে সেই জায়গাটা নাকি একটু ভয়ানক। কারণ অনেক অনেক বছর আগে সেই চার্চে যিনি ফাদার ছিলেন তিনি কম বয়স্ক ছিলেন না, তার আগে তার বাবা ছিলেন, কিন্তু বাবা মারা যাওয়ার পরে সেই কম বয়স্ক, তার বয়স ছিল মোটামুটি ওই 28-30 মতো, সেই মানুষটি সেখানে ফাদারের কাজে নিযুক্ত হয়েছিল। কিন্তু তিনি একটা মেয়েকে ভালোবাসেন। সেই মেয়ে কিন্তু খ্রিস্টান ছিল না, বৌদ্ধিস্ট ছিল। এটা কিন্তু অনেক বছর আগের কথা। তো তাদের মধ্যে নাকি একটা ভালোবাসার সম্পর্ক হয়েছিল, তারা একে অপরকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ছেলে মেয়ে উভয়ের বাড়ি থেকে কিন্তু সেই বিয়ে কোনো মতেই মেনে নিতে চায়নি। আর তাই তারা নাকি সেখানে সুইসাইড করার চেষ্টা করেছিল। কিন্তু একটা ঘটনা এখানে ঘটে গিয়েছিল, যে মেয়েটির সঙ্গে সেই ফাদারের সম্পর্ক ছিল, সেই মেয়েটি কিন্তু এক্ষেত্রে একটা খুব খারাপ কাজ করেছিল। দুটো বিষের শিশি ছিল, একটা শিশি দিয়েছিল সেই ফাদারকে, একটা তার হাতে ছিল। কিন্তু সেই মানুষটি, মানে সেই মেয়েটি নিজে মিথ্যে কথা বলেছিল সে নাকি ওটা খেয়েছে, কিন্তু সে বিষটা না ফেলে দিয়েছিল। কারণ সেই সময় তার সাহসে কুলোয়নি, কিন্তু সে তো বলতে পারতো যে আমি খাইনি, তুমিও খেও না। কিন্তু ওই যে তারা দুজনেই প্রতিজ্ঞা নিয়েছে তারা খাবে, আর সেই সময় মেয়েটি নাকি বলতে পারিনি যে আমি খাইনি। আর ওই যে মেয়েটি দেখাচ্ছে তার শরীরটা অসুস্থ লাগছে, সে খেয়েছে, গলা চেপে ধরেছে, আর সেই মুহূর্তে সেটা দেখে কিন্তু সেই ফাদার সে বিষটা খেয়ে ফেলেছিল। আর ফাদার সেই রাত্রেই মারা গিয়েছিল সেখানে। সঙ্গে সঙ্গে তো আর মারা যায়নি, অনেক অনেক সময় পরে, মোটামুটি ভোরবেলার দিকেই 3:30-4টে মতো হবে, সেই সময় মারা গিয়েছিল। পরে মেয়েটাকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি, কোনোদিনও সেই মেয়ের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বিষের শিশি সেখানে কিন্তু দুটো ছিল, দুটোই কিন্তু খালি ছিল। আর ওই যে মেয়েটা বিষ খায়নি, এটা দেখে প্রমাণ পেয়েছিল যে কিছুটা বিষ, মানে একটা শিশিতে যেটুকু বিষ থাকে সেটুকু মানে বিষ আর কি, সে মেঝেতে পড়া ছিল। আর সেই দিকে তারা অনুমান করেছিল ছেলেটি পুরো বিষটা খেয়ে নিয়েছে এবং মেয়েটি খাওয়ার অভিনয় করেছিল। তো সেইভাবে নাকি সবাই বলে সেখানে সেই ফাদারের আত্মা এখনো আছে, সে নাকি মুক্ত হতে পারেনি। কারণ সেই ফাদারের মা বহু বছর আগেই মারা গিয়েছিল, তারপর তো বাবা মারা যাওয়ার পরে সেও কাজে নিযুক্ত হয়, মানে ফাদারের কাজে আর কি। তাই তার কেউ ছিল না, তাই সেইভাবে তার কাজ কিন্তু কেউ সম্পন্ন করতে পারেনি। মেয়েটাকে সত্যি বলতে কখনো খুঁজে পাওয়া যায়নি, আর মেয়েটাকে খোঁজার চেষ্টাও মেয়ের বাড়ি থেকে করা হয়নি, কারণ এই নিয়ে কিন্তু অনেক সমস্যা নাকি সেই সময় হয়ে গিয়েছিল। আর এই সব কথা সেই কটেজের একজন কর্মী এই দাদাকে, যে দাদা আর কি ঘটনাটা পাঠিয়েছে, দাদার নাম মিন্টু। দাদার এটা কিন্তু ডাক নাম, দাদা আসল নাম বলেনি, কোনো কারণ থাকতেই পারে। এবং সেই মিন্টুদা তখন জানতে পারে এইসব ঘটনা, এটা কিন্তু অনেক বছর আগের ঘটনা। এবং সেই কটেজের কর্মী এটাও বলে, দেখুন আমরা কিন্তু ভয় পাই ওখানে যেতে, আমরা গেছি চার্চের ভিতরে, আমরা প্রায় 2-1 বার গিয়েছি, কিন্তু আমরা বিকেলের আগে আগে সেখান থেকে ফিরে এসেছি, কারণ বলা তো যায় না বিপদ কোথা থেকে আসে। তো যখন শুনেছি সেখানে নাকি আত্মা থাকে, ভয়ের ব্যাপার রয়েছে, তাহলে সেখানে গিয়ে আমাদের লাভ কি, সেখানে রাত্রে থেকে আমাদের লাভ কি। তো আমরা গেলেও সেখান থেকে বিকেলের মধ্যেই ফিরে চলে এসেছি। আপনারা গেলে যান, সকাল সকাল সেখানে বেরিয়ে যেতে পারেন, আপনারা ফটো তুলতে পারেন, কারণ ওই যে চার্চটা এত সুন্দর, আপনারা গেলে দারুণ দারুণ ফটো তুলতে পারবেন, এবং ফটোগুলো সত্যি খুব খুব ইউনিক হবে। তো সেই মতো সকালবেলায় ওখানকার ব্রেকফাস্ট করে সেই দুজন বন্ধু, মানে মিন্টুদা এবং মিন্টুদার সেই বন্ধু, সেখানের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কিন্তু বাকি যে 4জন ছিল যাদের সাথে পরিচয় হয়েছে এই কটেজে আসার পরে, মোটামুটি কিন্তু ওই কটেজে এই মাত্র 6জনই আছে, আর কিন্তু কেউ ছিল না। সেই 4জনের বাড়ি হলো জলপাইগুড়িতে, এবং তারা এখানে ঘুরতে এসেছে। তারা এই কথা তাদের শিলিগুড়িরই এক বন্ধুর কাছ থেকে নাকি জানতে পেরেছে যে এখানে সুন্দর একটা কটেজ আছে, নতুন তৈরি হয়েছে আর কি। তো সেভাবে তারা এসেছে, আর তাদের প্ল্যান হচ্ছে আজকে এখান থেকে বেরিয়ে গিয়ে সুন্দর সুন্দর জায়গায় ঘুরে টুরে তারা একেবারে বাড়ি চলে যাবে। তারাও নাকি বাইক টাইক নিয়ে এসেছে। যাই হোক, সেই মতো
মিন্টুদা তার বন্ধুর সঙ্গে সেই চার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেতে কিন্তু কষ্ট হয়নি, কারণ নিচু পথ ছিল তো, মানে শরীরে কষ্ট হয়নি কিন্তু মনে ভয় ছিল, কারণ জায়গাটা তো সেই রাস্তা মতো নেই। জায়গায় মানে ওই স্থানে যেতে গেলে না একটু ধাপে ধাপে নামতে হয়, পা পিছলে গেলে কিন্তু খুব সমস্যা, একটা খাদে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই সাবধানে কিন্তু সেখানে নামতে হয়েছিল। তো সেইভাবে সেই কটেজের কর্মীর দেওয়া ঠিকানা অনুযায়ী তারা সেখানে গিয়ে পৌঁছয়। যতই সেই কটেজের কর্মী 25-30 মিনিট মতো বলুক না কেন, তাদের কিন্তু মোটামুটি যেতে না 1 ঘন্টা মতো লেগে গিয়েছিল, কারণ তারা অনেক অনেক আসতে সেখানে গিয়েছিল। আর ওনারা তো এখানকারই মানে মানুষজন, তাই ওনাদের কিন্তু চলাফেরা করতে না অতটা সমস্যা হয় না। যখন মিন্টুদা এবং তার বন্ধু সেখানে গিয়ে পৌঁছয়, চার্চের সামনে গিয়ে পৌঁছেছিল, হঠাৎ করে দিনের বেলাতেই না চার্চটাকে দেখে প্রচণ্ড ভয় লেগেছিল মিন্টুদার। মিন্টুদা বলছে, আমি কোনোদিনও এরকম ভয় পাইনি। এর আগে অনেক ঘটনাই ঘটেছে ভয় পাওয়ার মতো, কারণ মিন্টুদার কিন্তু যে মামা বাড়ি সেটা কিন্তু গ্রামে, এবং সেটা খুবই মানে প্রত্যন্ত গ্রাম, এবং তার দিদার কাছ থেকে শুনেছে সেই গ্রামে নাকি এর আগে অনেক ভৌতিক কাণ্ড কারখানাও ঘটেছে, গল্পে শুনেছি আর কি। তার সত্ত্বে কিন্তু সেই সব কথা শুনে মিন্টুদা হেসেছে শুধু, সে সিরিয়াসভাবে তার দিদার কথা কোনোদিনই নেয়নি। আর সেই মানুষটা এখানে আসার পরে, এই চার্চকে দেখার পরে, এবং দেখবেন ওই জায়গাটা যদি কখনো আপনারা যান, মানে ওই জায়গার কথা বলবো না, মানে এরকম অবির জায়গায় যদি যান, একটা ঝিঝি পোকার আওয়াজ বা কোনো একটা পোকার আওয়াজ হয়, যেটা না আরো ভয়ে ধরায়। যদি সেখানে অন্য কেউ না থাকে, যদি সেখানে একা যাওয়া হয়, তাহলে না গাটা ছমছম করে ওঠে। তেমনি মিন্টুদা এবং মিন্টুদার বন্ধুর ক্ষেত্রেও সেটা হয়েছিল। এমনকি মিন্টুদার থেকে মিন্টুদার বন্ধু আরও বেশি ভয় পেয়েছিল। মিন্টুদার মুখের দিকে তাকিয়ে বলে, কিরে ভয় লাগছে? মিন্টুদা বলছে, না ভয় লাগছে না ঠিক, কিন্তু দেখ গাটা কেমন ছমছম করছে, কেন জানি না এই চার্চটাকে দেখে বুকের ভিতর ধক করে উঠল। সেই সময় মিন্টুদার বন্ধু বলে, দেখ ভাই, ভয় তো আমারও করছে, সত্যি ভয়টা লাগছে, আর চারিপাশে যেরকম একটা আওয়াজ হচ্ছে, যেরকম একটা পরিবেশ, ভয় লাগার মতোই। কিন্তু হয়তো এটা আমাদের লাগছে ওই যে শুনে আসলাম না অনেক ঘটনা, সেই কারণে। যদি না শুনে আসতাম তাহলে হয়তো এরকম কিছুই মনে হতো না রে। তখন মিন্টুদা বলে, যদি তোর ভয় করে তাহলে চল ফিরে যাই, এমনি এখানকার পাহাড়ের ফটো টটো তুলে, গাছপালার ফটো নিয়ে তারপরে চল অন্য কোথাও যাই, নাকি তাড়াতাড়ি করে চলে যাব, উঠতে তো আবার কষ্টও লাগবে, কিন্তু চল। তখন মিন্টুদার বন্ধু বলে, দেখ ভাই, তুই তো এখানে মেইনলি এসেছিস ফটো তুলতে, সুন্দর সুন্দর ফটো তুলবি, তার জন্যই তো তো চল না। ওরা তো বলেই দিল যে দিনের বেলায় ফটো তুললে কোনো সমস্যা হবে না, রাত্রেবেলা এখানে থাকলে, মানে ফটো তোলা মানে দিনের বেলা থাকলে সমস্যা হবে না, রাত্রেবেলা নাকি থাকলে সমস্যা, বা সন্ধ্যার পরে থাকলে সমস্যা আছে। ওনারা তো এসেছেন বললেন, ঠিক আছে চল না, ফটো কয়েকটা তুলি, তাড়াতাড়ি করে তুলে 5-10 মিনিটের মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে আসবো। মিন্টুদা সেখানে যায়, ভিতরে ঢোকে, দরজা কিছুই নেই, দরজা সমস্ত কিছুই ভেঙে গেছে, যেহেতু ওই চার্চটা ছিল অনেক পুরনো আর কোনো রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই, মানে রাখার কোনো চেষ্টাও কারণ নেই, তাই ভেঙে চুরে সমস্ত কিছু গেছে, আর কেউ ঠিকঠাকও করেনি, আর ওটাকে কেউ ঠিকঠাক করতেও নাকি চায় না, সমস্ত কিছু ভেঙে চুরে গেছে। তো সেই মতো আরামসে তার ভিতরে ঢোকা যায়, ভিতরে ঢুকেছে সেইভাবে, কিন্তু যখন একটা পা সে ভিতরে দেয়, ভিতর থেকে কয়েকটা পাখি মানে ভয়ানক আওয়াজ করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। এবার পাখি থাকা তো কোনো মানে ভয়ের কিছু নয়, থাকতেই পারে, আর এরকম জায়গায় তো থাকবে, এটা তো জানা কথাই। এইসব জায়গায় থাকবে, তারা নিরিবিলি জায়গা চায়, আর যেখানে তারা এত সুন্দর জায়গা পেয়েছে, থাকতেই পারে। কিন্তু যখন তারা সেখানে পা দিল, পাখিটা উড়ে যাক, পাখিদের মতো আওয়াজ করুক, কিন্তু তো ভয়ানক আওয়াজ করার কি ছিল? যখন সে ভয়ানক আওয়াজ করে পাখিগুলো চলে গেল, মিন্টুদার এবং মিন্টুদার বন্ধুর শরীরটা পুরো নাকি শিউরে উঠেছিল, এতটাই ভয় পেয়ে গিয়েছিল। মিন্টুদা সামনে এগোবে কি, 2 পা পিছিয়েও গিয়েছিল। মিন্টুদার বন্ধু তখনও কিন্তু ভেতরে পা দেয়নি, সে দরজার বাইরে দাঁড়িয়েছিল, মানে যেখানে মেনলি দরজা ছিল আর কি। মিন্টুদা বন্ধু সঙ্গে সঙ্গে মিন্টুদার হাতটা ধরে বসেছে আর বলছে, কি ব্যাপারে, কি হয়েছে? ভয় কিন্তু সেও পেয়েছে, মিন্টুদা বুঝতে পেরেছে, কিন্তু এই যে ইজিলি একটা কথা বলছে, ক্যাজুয়ালি একটা কথা বলছে, মানে বোঝাতে চাইছে যে ভাই কোনো ভয় নেই, কি ব্যাপার, কিছুই না কিছুই না, ছেলে মানুষ, ভয় কেন পাবো, এরকম একটা ব্যাপার। তো সেইভাবে সেই কথা বলে কিন্তু মিন্টুদার বন্ধু মিন্টুদাকে দেখানোর জন্য যে আমি ভয় পাইনি, নিচে থেকেই আগে আগে এগিয়ে যায় পুরোই হল ঘরের মধ্যে।
হল ঘর নাকি, যে ঘরটা থাকে না সেই ঘরের মধ্যে আর কি। তো সেখানে সমস্ত কিছু ভাঙাচোরা হয়ে পড়ে রয়েছে, কিচ্ছু তেমন নেই, কিন্তু সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ফটো আসবে। তো সেইভাবে মিন্টুদার বন্ধুকে দেখে নিজেও এগিয়ে যায়। ভয়টা কিন্তু এই মিন্টুদার বন্ধু এগিয়ে যাওয়ার পরে একটুখানি কম হয়, অতটা নাকি লাগে না। আর মিন্টুদা ভাবে যখন এসেইছি এত কষ্ট করে, তখন দুটো ফটো তুলে যাই, অসুবিধা কি আছে। কিন্তু সেই চার্চ ছিল কিন্তু দোতলা, একটা সিঁড়ি মতো আছে, উপরে তেমন কিছু নেই, কিন্তু সিঁড়ি মতো করে দোতলার মতো সিস্টেম করা, উপরে কোনো কিন্তু ঘর নেই, ঘর কিন্তু আছে নিচে। দোতলার মতো করা কেন? চার্চটাকে দেখতে লম্বা লাগবে এবং খুব সুন্দর লাগবে সেই কারণে। কিন্তু সেই সিঁড়ির উপরে এত পাতা পড়ে রয়েছে যে সিঁড়ির ধাপ দেখা যাচ্ছে না, কিন্তু সিঁড়িটাকে সেই পাতার কারণে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর তাই সর্বপ্রথম এই মিন্টুদা সেই সিঁড়ির ফটোটাই নেয়। কিন্তু যখন ফটো ক্লিক হয়, মানে ফটো তোলা হয়ে যায়, ক্লিক মতো আওয়াজ হয়, সেই সময় কিন্তু একটা হাওয়া, একটা ঠান্ডা হিম শীতল একটা হাওয়া এসে সেই সিঁড়ির মাঝখানের দিকে পাতাটাকে পুরো সরিয়ে দেয়। আর সেখানে হঠাৎ করে জেগে ওঠে একটা ফটো, ছিল হয়তো ফটোটা সেখানে। মিন্টুদা আস্তে আস্তে এগিয়ে যায় উপরে ফটোটাকে দেখার জন্য। ভয় কিন্তু লাগছিল, কিন্তু তার ভয় পেলে চলবে না, কটা ফটো তুলে সে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যাবে। কিন্তু কি মনে হলো যে সেখানে তাকে টানছে, সেখানে যেতে হবে মিন্টুদার এবং সেখানে ফটোটাকে দেখতে হবে। মানে কি বেরোলো সেই পাতার মাঝখান থেকে? যখন মিন্টুদা সেখানে গেল, সে দেখতে পেল যে একটা 22-23 বছরের যুবকের ফটো। তাহলে নিশ্চয়ই এই ফটো সেই ফাদারের হতে পারে, কিন্তু ফাদার তো মারা গিয়েছিল 28-30 বছরে, তাহলে হতে পারে আগের কোনো ফটো। মিন্টুদা তৎক্ষণাৎ সেই ফটোটা না ক্যামেরায় তুলে নেয়, কিন্তু ক্যামেরায় তোলার পরে মিন্টুদা সেখান থেকে পড়েই যাচ্ছিল। কারণ ফটো যেই তোলা হয়ে গেল, উপর থেকে একটা কিছু পড়ে, মানে একটা কাঠের টুকরোর মতো কিন্তু ভারী, সেটা উপর থেকে পড়লো, ফটোর উপরে পড়লেও ফটোটা ভেঙে চুরমার হয়ে গেল, মানে পুরো কাঁচ ভেঙে পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এবং মিন্টুদা সেইখান থেকে ভয়ের কারণে নামতে গিয়ে, যেহেতু পাতা রয়েছে, পিচ্ছিল আরও, আর ধাপ তো বোঝাই যাচ্ছে না, এর আগে তো যখন উঠছিল বুঝে বুঝে উঠছিল। মিন্টুদার বন্ধু কিন্তু এখনও সেই হলঘরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে আর কি, এবং মিন্টুদা উল্টে পড়ে যেত যদি না মিন্টুদার বন্ধু তাকে গিয়ে ধরতো। মিন্টুদা বলছে যে ভাই আর কোনো ফটো তোলা যাবে না, এখানে কোনো ফটো তোলাই যাবে না, এখান থেকে এক্ষুনি চল। উনি যে বললেন যে এখানে তেমন কোনো সমস্যা নেই, তাহলে এরকম কেন হচ্ছে? বলছে ভাই কি এমন হয়েছে, এগুলো তো পড়ে গেছে, উপর থেকে একটা কাঠ পড়তেই পারে, এমনি তো সব ভেঙে চুরেই গেছে, এটা তো অস্বাভাবিক কিছু নয়, আমরা তো ভয় পাচ্ছি। এই কথাগুলো কিন্তু ওখানে দাঁড়িয়ে বলছে না, ওরা কিন্তু বেরিয়ে গেছে সেখান থেকে, মানে ফেরার পথ ধরেছে আর এগুলো কথা বলতে বলতে আসছে, এবং সেটা আস্তে আস্তে হাঁটছে না, জোরে জোরেই। আর যেখানে আর কি চাষটা রয়েছে সেখানে না সমতল, সেটুকু সমতল, তারপরে আবার একটুখানি গিয়ে উপরে উঠতে হবে। তো সেভাবে তখন মিন্টুদার বন্ধু বলছে যে আসলে আমাদের মনের মধ্যে ভয় রয়েছে, আমাকে বলতে পারতো বা আমাদের বলতে পারতো যে তোমরা বিকেলের আগে ফিরে আসো, বেশিক্ষণ থেকো না সেখানে, এত কিছু বলেছে তো তাই হয়তো আমাদের ভয় লাগছে। তেমন কিন্তু ভাই ভয়ের কোনো কিছু ঘটেনি, তুই কিন্তু মিছিমিছি ভয় পাচ্ছিস, আর তুই তো এরকম ছেলে নোস। বলছে দেখ ভাই, সত্যি হতে পারে যে ওই কটেজের কর্মী কথা বলেছে বলে আমাদের ভয় লাগছে, কিন্তু দেখ যা যা ঘটনা ঘটলো, ফটোটাকে দেখতে পেলাম, ফটো ভেঙে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, এটা ভয় লাগার বিষয় নয়। ওই যে পাখির আওয়াজ, ঠিক আছে হতে পারে যে পুরনো জিনিস বলে বা পুরনো জায়গা বলে এরকম হচ্ছে, কিন্তু আমার সত্যি ভয় লেগেছে। সেই কথা বলতে বলতে কিন্তু ক্যামেরাটা মানে রয়েছে সেই গলাতে ঝোলানো আর কি, উঠছে। কিন্তু যখন উঠছে তাদের না ভীষণ কষ্ট হচ্ছে। এবার দেখুন যখন উঠবে কষ্ট তো হওয়া স্বাভাবিক, ওরা কিন্তু ভাবছে যে সেই কারণেই কষ্টটা হচ্ছে, কিন্তু মিন্টুদার বন্ধুর থেকে মিন্টুদার কষ্ট বেশি হচ্ছে। মিন্টুদা বলছে ভাই শরীরটা কি এত ভারী হয়ে গেল, আমি তো উঠতে পারছি না, মনে হচ্ছে ক্যামেরাটার ওজনই আমার অনেক অনেক বেশি, এত কষ্ট হচ্ছে, আমাকে তুই আগে ওঠ, আমাকে টেনে তোল তুই। বলছে আমার তো তেমন কষ্ট হচ্ছে না, তুই যেরকম বলছিস আর কি, কি জানি তো এরকম কষ্ট কেন হচ্ছে। হতেই পারে কালকে ওরকম আবার উঠে আসলাম তো অনেকটা কষ্ট হয়ে গেছে, সেই কারণেও হতে পারে। সেইভাবে অনেক কষ্ট করে করে কিন্তু মানে মিন্টুদার বেসিক্যালি প্রচুর প্রচুর কষ্ট হয়েছে। তারপর কিন্তু সেই কটেজে পৌঁছয় এবং কটেজে গিয়ে কিন্তু সমস্ত কথাই বলে যে এরকম এরকম ব্যাপার হয়েছে। বলছে সেগুলো হতে পারে, কিন্তু আপনাদের তো ভয় লেগেছে বলছেন আপনারা, তাহলে আমার না বলাই মানে বেটার ছিল। তো যেহেতু আমরা দিনের বেলা গিয়েছি তাই কিন্তু আপনাকে বললাম, যদি আমরা না যেতাম তাহলে কিন্তু সত্যি বলতাম না। বলে দাদা দেখুন তো ফটো তুলেছি কত সুন্দর। যখন দাদা সেই ফটো দেখালো
প্রথম ফটো সিঁড়ির, ওটা উঠেছে। দ্বিতীয় ফটো ওই যে মানে তুলছিল ওই যে ফটোটা আর কি, ওনারা ভেবেছে ওটা কিন্তু ফাদারেরই ফটো, ওনারা ভেবে নিয়েছে, মানে দাদা ভেবে নিয়েছে। তো সেইভাবে ওনাকে দেখাতে চাইছে যে দেখুন তো দাদা, আপনি কি চিনতে পারছেন এই যে ফাদার। কিন্তু যখন সেই ফাদারের ফটো দেখালো তখন কিন্তু ফাদারের ফটো পুরো অস্পষ্ট, পুরো হয় না মানে অনেক দিনের পুরনো ফটো, যে ফটো দেখা যায় না, মুখটা পুরো ঝাপসা হয়ে যায়, বোঝা যায় না, তেমনি কিন্তু সেরকম হয়ে গেছে আর কি। কিন্তু দাদার স্পষ্ট মনে আছে, দাদা সেই ফটোতে, যেহেতু ফটোটা ছিল বাঁধানো ফটো, তো সেই ফটোতে স্পষ্ট দেখতে পেয়েছিল সেই ফাদারের মুখ। কিন্তু দাদা চোখ বন্ধ করে সেই ফাদারের মুখটা না মনে করতে পারছে না। বলছে আমি তো তখন দেখলাম, তখন তোমার মনে ছিল, কিন্তু আমি এখন ভুলে গেলাম কি করে। আর এখানে এরকম অস্পষ্ট কিচ্ছু বোঝা যাচ্ছে না সেই ফাদারের মুখটা, এরকম এরকম কি করে হলো। তখন দাদা বলছে যে হতেও পারে। আর যেহেতু মিন্টুদার বন্ধু তো দেখেনি, কারণ মিন্টুদার বন্ধু তো নিচে দাঁড়িয়ে ছিল, তাই সে বোঝাতে চাইছে মিন্টুদাকে যে ভাই তুই তো বুঝতে পারিসনি, এমনি তুই খুব ভয় পেয়েছিলি, সেই কারণে হয়তো তোর কিছু মনে নেই, হয়তো ফটোটা এরকমই ছিল, যেহেতু অনেক বছর হয়ে গেছে তো তো সেইভাবে হয়তো ফটোটা এরকম ঝাপসা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হওয়াটাই স্বাভাবিক। কিন্তু তখন ওই কটেজের কর্মী একটা কথা না বললো, যে একটা কথা বলি, এই যে কাচের ভিতরে ফটো রয়েছে আপনি বললেন, এখানে বোঝা যাচ্ছে, কিন্তু কাচের ভিতরে ফটো থাকলে তো ফটো নষ্ট হওয়ার কথা নয়, যদি ফটো এমনি থাকে তাহলে তো নষ্ট হতে পারে। তখন আবার নিজেই তিনি উত্তর দিচ্ছেন যে হ্যাঁ হতে পারে, যদি সেই ফটোটা আগে থেকেই নষ্ট হওয়া থাকতো, কিন্তু একজন নষ্ট ফটো কেন সে বাঁধাবে, এটাও তো একটা প্রশ্ন। এইসব প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে মিন্টুদার, এবং সেই কথা শুনে মিন্টুদার না আরো শরীর খারাপ লাগছে, কারণ এমনি গা হাত পা প্রচন্ড ব্যথা। এটা ঠিক, মিন্টুদা বলছে এটা ঠিক, গলা থেকে ক্যামেরাটা খোলার পরে অনেকটা রিলিফ ফিল লাগছিল, কিন্তু শরীরটা তো অসুস্থ হয়ে পড়েছে না, এই যে ভয় পেয়ে গিয়েছি, এতটা জার্নি, এত কষ্ট, ব্রেনে এত চাপ, সমস্ত কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে আমার একটু ঘুমের প্রয়োজন, স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমের প্রয়োজন আর কি। তখন মিন্টুদা বলে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, ওখান তো চলে তো আসতে পেরেছি, অসুবিধা নেই, তাহলে যাই আমি উপরে গিয়ে একটু ঘুমোই আর কি, কারণ ওই কটেজটা ছিল দোতলা। তো সেইভাবে মিন্টুদা এবং মিন্টুদার বন্ধু উপরে যায়, তারপর আবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দেয়। তারপর উঠে কিন্তু দাদার মানে খুব ফ্রেশ লাগে, মনে হয় শরীরটা পুরো ঠিকঠাক হয়ে গেছে পুরো। কিন্তু যখন সে টেবিলের উপর থেকে ক্যামেরাটা ওঠাতে যায়, দাদা না ওঠাতে পারে না, মনে হয় যে সেখানে দুটো ইট রাখা হয়েছে, এতটাই ভারী ছিল। ক্যামেরাটা উঠিয়ে আবার সে সেখানে রেখে দেয়, বলে যে ভাই কিরকম ভারী লাগছে, কি হলো হঠাৎ। সেই কথা শুনে মিটুদার বন্ধু ক্যামেরাটাকে ওঠায়, কিন্তু দেখে ক্যামেরাটা হালকা, মানে যেরকম একটা ওয়েট হয় সেরকমই। বলে কি হচ্ছে বলতো তোর, ক্যামেরাটা ধর। তখন ক্যামেরাটা ধরে মিন্টুদা, কিন্তু দেখে যে না, ক্যামেরা তো পুরো হালকাই, যেরকম আর কি থাকে। তাহলে হঠাৎ করে কি হলো তখন। যাই হোক, ক্যামেরাটা নিল, ক্যামেরা নিয়ে আবার একটু আশেপাশে ঘুরলো, সেই রাতটাও সেখানে কাটালো। ওদের কিন্তু আরও একটা রাত সেখানে কাটানোর কথা ছিল, কিন্তু মিন্টুদা বলছে আমার জানি না কেন একদমই ভালো লাগছিল না। এদিকে মিন্টুদার বন্ধু যাবে না, সে বলছে আমি অফিস ছুটি করে এখানে এসেছি। সে কিন্তু চাকরি করে অন্য একটা জায়গায়, সরকারি অফিসে, সে ইঞ্জিনিয়ার নয়, সরকারি অফিসে চাকরি করে। সে ছুটি নিয়ে এখানে এসেছে বন্ধুর জন্য, এখন সে আরও একদিন না থেকে চলে যাবে। কিন্তু ওই যে বন্ধু মানে মিন্টুদা বলছে আমি কোনো মতেই থাকবো না, কোনো মতে না, আমার একদমই ভালো লাগছে না, কেন জানি না, আমার কিচ্ছু ভালো লাগছে না। তো মিন্টুদার বন্ধু ভাবলো যে না, ও তো বলছে তখন থেকে শরীরটা অসুস্থ অসুস্থ লাগছে, কবে থেকেই বলে যাচ্ছে, মানে আসার পর থেকেই আর কি, ঠিক আছে তাহলে চলে যাই। তো সেই মতো সেখানে কিন্তু তারা পরের দিনে টাকাটাও সেখানে দিয়ে দেয়, কারণ বুকিংটা কিন্তু সেভাবেই করা হয়েছিল, তাই ওদের কিন্তু পরের দিন টাকাটাও দিয়ে দিতে হয়। তো সেই মতো দিয়ে দেওয়ার পরে ওরা ওখান থেকে বেরিয়ে যায়, আর তারপর তারা ট্রেনে করে কলকাতায় চলে আসে আর কি। আর ওই যে বাইকটা, ওটা কিন্তু নিজের বাইক ছিল না, ওই বাইকটা ছিল যে শিলিগুড়ি এক বন্ধুর কথা বললাম না, মিন্টুদার বন্ধু যে ইঞ্জিনিয়ার, সে তো চাকরি করে কলকাতাতে, কিন্তু দাদার অফিসে নয়, অন্য কোনো অফিসে। আর সে বাড়ির একমাত্রই ছেলে, তার বাড়ি ওই শিলিগুড়ির আশেপাশেই, মানে ওই এনজেপির আশেপাশেই। তারা সেই বাড়িতে যায় এবং বাইকটা নিয়ে কিন্তু সেখান থেকে যায়, কারণ দাদার ইচ্ছে ছিল দাদা খুব সুন্দর সুন্দর ফটো তুলবে, যেটা বাইকে আসলে আরও সুবিধা হবে এবং নিজেরা অনেক এনজয় করতে পারবে। আর বন্ধু তো বাড়িতে থাকে না, বাইকের কারোর প্রয়োজনই পড়ে না, তো সেভাবে বাইকটা কিন্তু নিয়ে এসেছিল। পরে তারা বাইকটা তাকে দিয়ে ওরা আবার ট্রেনে করে কলকাতা ফিরে আসলো। মিন্টুদার বন্ধু চলে গেল তার বাড়ি, আর এদিকে মিন্টুদা বাড়িতে মানে নিজের বাড়িতে চলে আসলো। মিন্টুদারা কিন্তু সেখানে ফ্ল্যাটে থাকে, 3 BHK ফ্ল্যাট। আর মিন্টুদার বাড়িতে কিন্তু মিন্টুদার মা এবং বোন এবং সে নিজে, আর কিন্তু কেউ নেই। মিন্টুদার বাবা মারা গেছেন, তিনি সরকারি অফিসে চাকরি করতেন এবং মিন্টুদার মা পেনশন পান। আর তার বোন তখন কলেজে পড়ছে, BA 3rd ইয়ার।
দাদা যখন বাড়িতে পৌঁছেছিল তখন কিন্তু মোটামুটি সন্ধ্যা মতো হয়ে গিয়েছে, সন্ধ্যাও ঘুরে গেছে। বাড়িতে আসার পরে তার শরীরটা খুব অসুস্থ ছিল, সেই কারণে কোনো ঘটনা, কোনো কথা, কোনো গল্প কিছু করতে পারেনি। রাত্রেবেলা খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়েছিল। কিন্তু মাঝরাতে দাদা কিন্তু একটা আওয়াজ পেয়েছিল সেই ক্যামেরা থেকে। মনে হচ্ছিল সেই ক্যামেরার ভিতর থেকে কেউ আর্তনাদ করে উঠছে, কিন্তু দাদা সেই মুহূর্তে চোখটা খুলতে পারেনি। মনে হচ্ছিল কেউ তাকে আটকে ধরে আছে চোখ না খোলার জন্য। তাকে বলতে চাইছে তুমি শুধু অনুভব করতে পারো, তুমি দেখতে পারবে না, তুমি স্বপ্নের মধ্যে শুধু শোনো আমার আর্তনাদ, আমি কত কষ্ট পেয়েছি, এরকম কিছু বোঝাতে চাইছিল। আর দাদা অস্পষ্ট একটা স্বপ্ন দেখতে পারছিল যে সামনে কোনো বিভৎস কেউ হেঁটে বেড়াচ্ছে, কোনো ছেলে মেয়ে, এবং সেটা পুরো ছন্নছাড়া টাইপের। দাদা ঘুম থেকে যখন ওঠে সেটা ভোরবেলার দিকে, কারণ তার আগে চেষ্টা করে দাদা ঘুম থেকে উঠতে পারেনি। দাদার কিন্তু মনে আছে রাত্রের স্বপ্নের কথা। দাদা বলছে আমাকে যে বিশ্বাস করো, আমি সেই সময় মনে করতে পারছি যে আমি রাত্রেবেলায় আমি এরকম তো শুনতে পেয়েছিলাম, আমার ঘরের ভিতরে কেউ আর্তনাদ করছে, এবং আমি স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছিলাম হঠাৎ করে যে সেই আর্তনাদটা সেই ক্যামেরার ভিতর থেকেই আসছে, কিন্তু আমি কোনো মতে চোখ খুলতে পারছিলাম না। হতে পারে যে আমার মনের মধ্যে ভয়টা রয়ে গেছে এবং সেই ঘটনাটা আমি শুনেছি, সেই কারণে হয়তো আমার এরকম স্বপ্ন আসতেই পারে, এটা অনেকেরই আসে। আমি তখনও সমস্ত কিছুকে স্বাভাবিক বলেই ধরে নিচ্ছিলাম। কিন্তু পরের দিন যখন সকাল বেলায় গল্প করতে করতে, চা খেতে খেতে আমি সমস্ত কথা আমার মাকে এবং বোনকে বলি, এমনকি আমার বোনকে ফটোটা দেখাই, তখন সমস্ত কিছু পুরো ওলট পালট হয়ে গেল। মনে হলো না, আমি মিছি মিছি ভয় পাচ্ছি না, এখানে সত্যি ভয়ের কিছু আছে। কারণ যখন ফটোটা আমার বোনকে দেখাই, তখন কিন্তু আমার বোন সেটা দেখে পুরো চিৎকার করে ওঠে, কারণ সেই সময় নাকি সেই ফটোটার ভিতর থেকে বোন দেখতে পেয়েছে রক্ত বেরোচ্ছিল। সেই বোন, আমার বোন হবে না, আমার দিদি হবে, কিন্তু দাদার বোন তো সে হয় বলছি আর কি। সেই বোন তখন দাদাকে বলছে সে নাকি সেই ফাদারের ফটো পুরো স্পষ্ট দেখতে পেয়েছে এবং তার চোখের ভিতর থেকে রক্ত বেরোচ্ছিল, আর সেটা দেখে সে চিৎকার করে উঠেছে। সামলাচ্ছে তার মা, তার দাদা, যে কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস কেন? বোন নাকি কথা বলতে পারছে না। বোন বলছে আমার মনে হলো আমি কোনো ফটো দেখছি না, আমি কোনো ভূতের সিনেমা হয়তো 5 সেকেন্ড বা 10 সেকেন্ডের জন্য দেখলাম, আমার প্রচণ্ড ভয় লাগছে, আমি কি দেখলাম ওটা। সঙ্গে সঙ্গে দাদা আবার সে ফটোটা খোলে মিন্টুদার কি, কিন্তু দেখে যেরকম ফটো যে তুলেছিল, যেরকম দেখিয়েছিল সেই কটেজের কর্মীকে, সেরকমই কিন্তু ফটো রয়েছে। দাদার মা আবার ফটোটাকে দেখলো, সেও দেখতে পেল যে হ্যাঁ সেরকমই, কারণ ফটোটা বোঝাই যাচ্ছে না। তাহলে তার মেয়ে এরকম দেখলো কি করে? তার মা বলছে তুই কী সব দেখি, সকালবেলা তো এইমাত্র ঘুম থেকে উঠলি, এখনো তো ফ্রেশ হোসনি, হয়তো সেই কারণে। যা ভালো করে ফ্রেশ হ, তারপরে ফটো দেখ, কিচ্ছু হবে না, যা, শুধু ভয় পা, সবাইকে ভয় পাইয়ে দিস। কিন্তু মিন্টুদা বলছে মা হয়তো বিশ্বাস করেনি, মা ভেবেছে এটা বোনের দোষ, বোন দেরি করে ঘুম থেকে উঠেছে, ঠিকমতো চোখ মুখ ধোয়নি সেই কারণে। কিন্তু আমি তখন ভাবছিলাম যে বোন কি সঠিক কিছু দেখলো? এখানে নিশ্চয়ই ভয়ের কিছু আছে। দাদা কিন্তু সঙ্গে সঙ্গে কিছু না মনে করে, কিছু না ভেবে ফটোটাকে ডিলিট করে দিল। দাদা বলছে রেখে কি লাভ সেই ফটো, ধুর, সেই ফটো নিয়ে যত ঝামেলা, এই সব ওখানে যাওয়াই যত ঝামেলা। শুধুমাত্র সেই ফটোটাকে ডিলিট করেনি, ওই আরেকটা ফটো ছিল না, এটা সিঁড়ির ফটো তুলেছিল, ওই ফটোটাও দাদা ডিলিট করে দেয়। আর তারপর কিন্তু দাদার বোন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজে চলে যায়। দাদা সেদিন অফিসে যায়নি, কারণ দাদার সেদিন কিন্তু ছুটি, পরের দিনও ছুটি, দাদা পরের দিন জয়েন করবে আর কি, কারণ ওইভাবে তো ছুটিটা নেওয়া ছিল, ঘুরতে গিয়েছিল যেহেতু, দাদা বাড়িতেই রয়েছে। কিন্তু হঠাৎ করে কলেজ থেকে ফোন আসে, ওই মিন্টুদার যে বোন, সেই বোনের বান্ধবী ফোন করে যে মিন্টুদার বোন নাকি কলেজে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এখনো জ্ঞান ফিরছে না, আর সে খুব ভুলভাল বকছে। সেই কথা শুনে মিন্টুদার মা এবং মিন্টুদা বাইকে করে তাড়াতাড়ি করে সেখানে চলে যায় এবং সেখান থেকে বাড়িতে নিয়ে আসে না, সোজাসুজি একেবারে হসপিটাল নিয়ে যায়। হসপিটাল নিয়ে যাওয়ার পরে চেক আপ করার পরে, ট্রিটমেন্ট করার পরে আর কি, সে সুস্থ হয়। সেদিন রাখা হয় এবং তার পরের দিন ওই দিদিকে আর কি ছুটি দেওয়া হয়, দিদি বাড়িতে চলে আসে। কিন্তু সে বাড়িতে আসার পরেও খুব ভুলভাল বকছে, একটাই কথা বলছে আমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, আমাকেও সহ্য করতে পারছে না, আমাকেও মেরে ফেলবে, আমি তো কোনো অন্যায় করিনি, আমি কি করেছি, আমাকেও মেরে ফেলবে। কিন্তু ওকে কোনো কথা জিজ্ঞেস করলে সে কোনো কথার উত্তর দিচ্ছে না, শুধুমাত্র নিজে থেকে কথাগুলো বলছে আর কোনো কথার উত্তর দিচ্ছে না।
না খাওয়া দাওয়া করছে না কিছু। কিন্তু যখন তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল সেই সময় কিন্তু সে মোটামুটি সুস্থ ছিল, মানে দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট করার পর হয়তো সুস্থ হয়ে গেছে, এমনি হয়তো শরীরটা খারাপ ছিল, লো প্রেশার হয়ে গিয়েছিল বা কোনো কারণে শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার ফলে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু বাড়িতে আসার পরে সে বীভৎস রূপ ধারণ করছে। না ভয়ানক কিছু নয়, মানে ওই যে কথাগুলো বলছে, খাওয়া দাওয়া করছে না, আর কোনো কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দিচ্ছে না, নিজে থেকে কোনো সরল কোনো কথা বলছে না, শুধুমাত্র ওই কথাই যে আমাকেও মেরে ফেলবে, আমি কি করেছি যে আমাকে মেরে ফেলবে, আমি তো কিছু করিনি। এরকম প্রায় আরও একদিন যায়, খাওয়া দাওয়া কোনো কিছু করছে না। যখন কোনো খাওয়া দাওয়া সে করছে না, শরীরটা অসুস্থ হয়ে পড়ে, তখন কিন্তু দাদার মা কান্নাকাটি জুড়ে দেয় এবং সেই কান্নাকাটি শুনে পাশের ফ্ল্যাটের একজন আসে এবং সে এসে সমস্ত কিছু শুনতে পায় যে এই ব্যাপার হয়েছে। তখন কিন্তু সে বলে যে আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না। তাকে কিন্তু জানানো হয়নি যে এই ঘটনা ঘটেছে, দাদা কোনো চার্চে গিয়েছিল, এই ব্যাপার কোনো ভৌতিক কাণ্ড কারখানা ঘটেছে, দাদা কিন্তু কিচ্ছু বলেনি। কিন্তু সে ওই দিদিকে দেখে নাকি বুঝতে পেরেছিল যে কিছু একটা ব্যাপার হচ্ছে এবং সেটা নেগেটিভ কোনো কিছু। তখন সে বলে, দেখুন আমাদের বাড়িতে একজন পুরোহিত মশাই আসে, আপনারা তাকে প্লিজ তান্ত্রিক বলবেন না, কারণ তিনি তান্ত্রিকের মতো নয় কিন্তু এইসব বিষয়ে খুব ভালো জানেন, কারণ উনি তো আমাদের বাড়িতে রেগুলার পুজো পার্বণ করেন, আসেন, ওনার মুখে বহু ঘটনা শুনেছি যে অনেক ঘটনা উনি ঠিক করতে পেরেছেন, আমি কি একবার আসতে বলবো ওনাকে? সেই সময় দাদা যে এইসব কুসংস্কারে কোনোদিনও বিশ্বাস করেনি, সে ওই কথা শেষ না হওয়ার আগে থেকেই বলছে আপনি তাড়াতাড়ি ওনাকে ফোন করুন, আসতে বলুন। দাদার মা তো কোনো কথা বলতে পারছে না, কারণ সে খুবই মানসিকভাবে বিধ্বস্ত। তাকে ডাকা হয়, সে বিকেলের দিকে আসে, আসার পরে ওই দিদিকে দেখে আর বলে যে একে তো এক আত্মা জাকিয়ে বসেছে এবং সেটা অনেক দিনের আত্মা, অনেক দিনের মুক্তি না পাওয়া আত্মা। তখন সমস্ত ঘটনা সেই দাদা সেই পুরোহিত মশাইকে জানায়, কোনো কিছু চেপে রাখে না। আর তারপর তিনি বলেন যে আমি একটা কবজ দিয়ে যাচ্ছি, এতে কোনো কাজ হবে না কিন্তু ওকে প্রোটেক্ট করবে, কারণ এটা বোঝা যাচ্ছে এই আত্মা একে শেষ করে ফেলবে, এর মধ্যে থাকতে আসেনি, একে মেরে ফেলতে এসেছে, এটুকু দেখে বোঝা যাচ্ছে। এই কবজটা দিলাম, ওকে কিছু করতে পারবে না, আর আজকে আমি কিছু করতে পারবো না, কালকে মঙ্গলবার, আমি কালকে আসব এবং আসার পরে আমি যা করার করব। সেই রাত্রেও কিন্তু সেই দিদি ঘুমোয়নি ঠিক মতো, জ্বালাতন করেছে অনেক, তার মা তাকে জাপটে ধরে শুয়ে রয়েছে। মাঝে মাঝে মনে হয়েছে সেই তার মাকে সেই দিদি ঠেলে ফেলার চেষ্টা করছে, কিন্তু সেই সময় তার মা, এটা কিন্তু সেই পুরোহিত মশাই শিখিয়ে দিয়ে যায়নি, কিন্তু ওই দিদির মা নিজে থেকে ভগবানের নাম করছিল, আর তখনই কিন্তু আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছিল সেই দিদি। এইভাবে রাতটা গেছে। পরের দিন আসার পরে তিনি অনেক কিছু ব্যবস্থা করেন, আর তারপর কিন্তু দিদির ভিতর থেকে সে আত্মাকে বের করে দেওয়া হয় এবং সে পুরোহিত মশাই তাকে নির্দেশ দেয় আর কখনো কারোর ক্ষতি করবে না। পুরোহিত মশাই বলে, একটা কথাই তাকে বলে, তুমি ভাবছো সবাই খারাপ, কিন্তু সবাই খারাপ হয় না। পুরোহিত মশাই কিছু বুঝতে পেরেছেন কিনা দাদা জানে না, কারণ দাদা তো সমস্ত ঘটনা বলে দিয়েছে। ওই যে কটেজের কর্মী যা যা বলেছিল, দাদা সমস্ত ঘটনা বলেছে, যে আগে যা ঘটেছিল সেই চার্চে সমস্ত কথাই। সেই কারণেও হতে পারে তিনি বলছেন যে সবাই খারাপ হয় না, সব মেয়ে খারাপ হয় না, আর বলছে তুমি এখান থেকে চলে যাও আর কখনো এখানে ফিরে এসো না, আমি তোমার নামে পুজো দেওয়ার চেষ্টা করব, কিছু করার চেষ্টা করবো যাতে তুমি মুক্তি পেতে পারো, আপাতত এখান থেকে তুমি চলে যাও আর কখনো সত্যি এখানে ফিরে এসো না। তখন তিনি বলেন যে আর কখনো কোনো সমস্যা হবে না, কিচ্ছু হবে না, ভালো হয়ে যাবে। দাদার বোন সত্যি তারপরে সুস্থ হয়ে গিয়েছিল 2-1 দিনের মধ্যেই। তারপর সে আত্মাকে মুক্তি দিয়েছেন কিনা পুরোহিত মশাই কখনো বলেননি, তিনি বলেছেন এইসব নিয়ে ভাবতে হবে না, ও আর কখনো কারোর ক্ষতি করবে না। তার 2 দিন পরে যখন তার বোন সুস্থ হয়ে যায়, তখন কিন্তু সেই দাদা সেই কটেজের কর্মীকে ফোন করেছিল, কারণ নাম্বার তো আছে, ফোন করেছিল এবং জানিয়েছিল সমস্ত ঘটনা। তারাও তো শুনে প্রচণ্ডভাবে আঁতকে উঠেছিল, ভয় পেয়ে গিয়েছিল। এই ঘটনা কিন্তু ঘটেছে মোটামুটি প্রায় 10-12 বছর আগে, কিন্তু দাদা শুনতে পেয়েছে সেই চার্চ নাকি ভাঙা হয়েছে এবং সেখানে নাকি কটেজ তৈরি হচ্ছে থাকার জন্য। তৈরি হয়ে গেছে কিনা এটা সে আর জানে না, কারণ সেই কর্মী সেখানে আর কাজ করে না, সেও আর বলতে পারে না। তার সঙ্গে কিন্তু দাদার মাঝে মাঝেই কথা হয়, কিন্তু সে সেখানে আর থাকে না বলে আর কোনো খোঁজ পায় না।
তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এরকম ধরনের ঘটনা আপনাদের সাথে ঘটে থাকলে, যেটা অতিজাগতিক হোক, অলৌকিক হোক, ভৌতিক, ঐশ্বরিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।